বিয়ের রাতেই অজান্তার হাতে একটা ফুটফুটে মেয়ে সন্তানকে তুলে দিল তানভীর। আজ থেকে তুমি তুলির মা, ও সকল দায়িত্ব তোমার। অজান্তা মুচকে হেসে তুলিকে নিজের বুকের মাঝে আঁকলে নিল। আপনি কোনো চিন্তা করবেন না, তুলির মা হওয়ার জন্য যা যা করার প্রয়োজন তার সবই আমি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি জানি তুমি তুলিকে নিজের সন্তানের মতো বড় করে তুলবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তানভীরের কথা শুনে অজান্তা ঘুমন্ত তুলির দিকে তাকালো। কত নিষ্পাপ মুখখানা তার। তুলির বয়স মাত্র 2 মাস। তুলিকে জন্ম দেওয়ার সময় তুলির মা অর্থেই মারা যায়। অজান্তা সেই ডক্টর যে নিজে অর্থের ডেলিভারি করেছিল, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিল অর্থকে বাঁচানোর, কিন্তু শেষ রক্ষা হয়নি। তানভীর অর্থের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। যদিও অর্থের সাথে তানভীরের তেমন সখ্যতা ছিল না, তবুও নিজের স্ত্রীকে হারিয়ে সে বাকশূন্য হয়ে গিয়েছিল। তারপরে পরিচয় হয় অজান্তার সাথে। অজান্তা ডিভোর্সি, সে কখনো মা হতে পারবে না শুনেই তার স্বামী তাকে ডিভোর্স দেয়। সবকিছু মিলিয়ে তানভীর আর অজান্তা তুলির কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় বিয়ে করার, যেন অজান্তা মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে আর তুলিও নিজের মা পায়। তুলিকে বিছানায় শুয়ে দিয়ে তুমি ফ্রেশ হয়ে এসো, ততক্ষণ আমি ওর কাছে থাকি। তানভীরের কথায় অজান্তা ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। বেশ কিছুক্ষণ পর অজান্তা ফ্রেশ হয়ে এসে বিছানায় তুলিকে না দেখে তানভীরকে জিজ্ঞাসা করল, তুলি কোথায়? মা এসে নিয়ে গেছে। কিন্তু কেন? আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন, তাই। অজান্তা তানভীরের কথার মানে বুঝতে পেরে বলল, বিশেষ দিন আমাদের দুজনের জীবন আগেও এসেছিল, কিন্তু সেই বিশেষ দিন তিক্ততায় ভরা ছিল। তুমি আমার বিবাহিত স্ত্রী, তবু অনুমতি চাইছি। তুমি কি চাও আর 5টা কাপলের মতো আমাদের সম্পর্কটাও আগাক? চাই, কিন্তু আমার কিছুটা সময় প্রয়োজন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তুমি সময় নাও। তবে সত্যি বলতে তোমার মতো মেয়ের প্রেমে পড়তে বাধ্য হয়েছি আমি। তোমার মতো একটা মেয়েকে কেউ কি করে ডিভোর্স দিতে পারে? বাদেন সেসব কথা, যা হয়েছে ভালোই হয়েছে। আজ আমি তুলিকে পেয়েছি, আমার আর কিচ্ছু চাই না। আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পেরেছি, এর থেকে বড় আনন্দের আর কিছুই নেই। আচ্ছা, তুমি আমার পাশে এসে ঘুমিয়ে পড়ো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। সিগারেট খেতে যাবেন? তুমি কি করে বুঝলে? তানভীরের কথায় অজান্তা মুচকি হাসল। আমার সামনেই খান, কোনো সমস্যা নেই। অজান্তার এমন কথা শুনে তানভীর অবাক না হয়ে পারল না। এসব কি বলছো তুমি? অবাক হতো কিছুই নেই। আপনি সিগারেট খাওয়ার জন্য এত রাতে কষ্ট করে ছাদে কেন যাবেন? তার থেকে বরং আমার সামনেই খান, আমার কোনো সমস্যা নেই। কিছু একটা ভেবে তানভীর জবাব দিল, না থাক, আজকে আর খাবো না, চলো ঘুমাই। আসুন। কথাটা বলেই অজান্তে বিছানার এক সাইডে শুয়ে পড়ল। তানভীরও বিছানার কাছে থাকা টেবিল ল্যাম্পটা বন্ধ করে অপর পাশে শুয়ে পড়ল। দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। দুজনের মুখেই হাসির রেখে স্পষ্ট, অথচ কেউ জানে না তারা কেন হাসছে। হয়তো একজন হাসছে নিজের প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য, আরেকজন হাসছে মা হতে না পারার আক্ষেপ পূরণ হওয়ার জন্য। বিয়ের জন্য বাসা থেকে আমার জন্য মেয়ে দেখছে, কিন্তু আমি পছন্দ করলাম বিবাহিত নারী ও এক সন্তানের মা জেরিনকে। সে আমার সহকর্মী, 7 মাস যাবৎ আমরা একই অফিসে একসাথে কাজ করছি। বেশ আগে থেকেই তাকে ভালো লাগতে শুরু করেছে। বাসায় জেরিনের কথা বিস্তারিত বলতেই বাবা ভাইয়া এমনকি ছোট বোনটাও তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে ছাড়ল না। আমার পছন্দ ও রুচি নাকি খুবই জঘন্য, কেবল মা খানিকটা সাপোর্ট করে বললেন, বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার, তুমি যাকে নিয়ে ভালো থাকবে তাকে বিয়ে করো। মায়ের কিছুটা সমর্থন পেয়ে আমি কারো কথায় কোনো পাত্তা না দিয়ে জেরিনকে বিয়ে করলাম। বাসায় জানাতেই বাবা আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। আমার বড়ভাবে আমাকে মেসেজে লিখলেন, শেষে কিনা 50 আমাকে পা কাটল। আমার ছোট বোনটা কি এর চেয়েও খারাপ ছিল? আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে আরও একটা মেসেজ এসেছে। মেসেজ ওপেন করে দেখি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু তানিমা। আমি তো পাত্তা দিসনি, তোর পছন্দ বিবাহিত মেয়ে ছিল জানতাম না তো, তবে আমি একটা বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে আবার তোকে বিয়ে করতাম। তোর পছন্দের তারিফ করতে হয়, ছি। আমি চুপ করে থাকলাম। বুঝতে পারছি আমার সময় বেশ খারাপ। 11 দিন হয়েছে আমি জেরিনকে বিয়ে করে আলাদা সংসার পেতেছি। সাথে আছে আমাদের একমাত্র সন্তান মাহিন। জেরিনের প্রথম বিয়ের বছর 3 পর তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর মেয়েটা তার ছেলেকে নিয়ে একা সংগ্রাম করে যাচ্ছে। কতই বা বয়স ওর, আর আমাদের ইসলামেও তো এমন বিয়ের কথা যায় যাচ্ছে। তবে সমস্যা কই? মানুষ এত নেগেটিভভাবে রিয়েক্ট কেন করছে বুঝতে পারছি না। আজ অফিস থেকে ফিরে দেখলাম মা এসেছেন, গল্প করছেন মাহিনের সাথে, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ইস, কি যে শান্তি লাগছে দেখে। জেরিন আজ অফিসে যায়নি। মা জেরিনকে কাছে ডেকে 2 হাতে 2খানি বালা পরিয়ে দিলেন। তারপর কপালে চুমু দিয়ে বললেন, তোমরা ভালো থেকো, যে যাই বলুক নিজেদের মতো করে সংসার করো, কারো কথায় কান দিয়ে পিছু হটে যেও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এর কিছুক্ষণ পর জেরিন রান্না করতে গেল কিচেনে। মা আজ আমাদের সাথে থাকবেন। বাবা হয়তো মাকে গালমন্দ করবেন, তবে মা তা বিশেষভাবে পাত্তা দিচ্ছেন না। মা আর আমি টুকটাক গল্প করছি। মা বললেন,
কখনো জেরিনকে অসম্মান করিস না বাবা। আমি বললাম, মা একটা কথা বলি। বল বাবা। মা, জেরিনের স্বামী আসিফের মৃত্যুর জন্য আমি দায়ী। মা আমার দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। হয়তো আমি এখন যা উচ্চারণ করেছি তা ওনার বোধগম্য হচ্ছে না। আমি বলতে লাগলাম, সেদিন আসিফ সাহেবের আমার গাড়ির সাথেই ধাক্কা লাগে। উনি রাস্তা পার হচ্ছিলেন, আমি শিক্ষানবিশ ছিলাম। কয়েকদিন অনুশীলনের স্থানে শিখে সেদিনই প্রথম রাস্তায় গাড়িটা চালাচ্ছিলাম। ব্রেক করতে পারেনি সময় মতো। ফলাফল যা হবার তাই হয়েছে। থেতলে গিয়েছিলেন উনি। আমিও মাথায় হালকা ব্যথা পাই। দ্রুত আমি গাড়ি থেকে নেমে ওনাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু সুযোগ পাইনি। তার আগেই উনি আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। এতটুকু বলেই আমি থামলাম। মা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন। আমি আবারও বললাম, ওনার ঠিকানা বের করার জন্য ওয়ালেট হাতে নেই। ওয়ালেট খুলতে একটা পারিবারিক ছবি আমার চোখে পড়ে। আসিফ সাহেব, ওনার স্ত্রী আর ছেলে মাহিনের একটা ছবি জলজল করছিল। অবাক হয়ে ভাবছিলাম, এই যুগেও কেউ ছবি ওয়ালেটে রাখে, যেখানে মোবাইলে হাজার হাজার ছবি সংরক্ষণ করা যায়। মা, এরপর থেকে আমি আর ঘুমাতে পারতাম না। বারবার সেই ছবি আমার চোখে ভাসত। আমার কারণে একটা পরিবারের আনন্দ সুখ ধূলিসাৎ হয়ে গেল। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম, এই সুখ আমি আবার ফিরিয়ে দেব। কোনো অনুশোচনা, কোনো করুণা থেকে নয়, শুধু ভালোবেসে পরিবারকে আমি আপন করে নেব। আমি কিছুটা সময় দিয়েছিলাম নিজেকে, যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাকে ঝোঁকের বশে নিয়েছি। কিন্তু না, দিন শেষে মনে হলো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, একেবারে মন থেকে। মা বললেন, আচ্ছা জহির, ধর জেরিন যদি রাজি না হতো বিয়েতে? না হলে আর কি করতাম? তবে এই ভাবনাটা যে মাথায় আসেনি তা নয়। শুধু আল্লাহকে ডেকে বলতাম, হে মহান রব, তুমি আমার পথ সহজ করে দাও। তারপরও ভেবে রেখেছিলাম, জেরিন রাজি না হলে অন্য কাউকে বিয়ে করতাম, যে কিনা জেরিনের মতো একা সন্তানকে লালন পালন করছে, সংগ্রাম করছে প্রতিনিয়ত। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি বাবা, ভালো থাক তোরা। আচ্ছা, জেরিন কি এই বিষয়ে জানে? না মা, এখনো বলে উঠতে পারেনি। দোয়া করো যেন খুব শীঘ্রই বলতে পারি। হঠাৎ দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি হকচকিয়ে গেলাম। কিছু বলতে যাব, তার আগে জেরিন হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিয়ে বলল, আমি সব শুনেছি, বুঝতে পেরেছি এটা নিছক একটা দুর্ঘটনা ছিল। আমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আমি এখন আমার বর্তমানকে নিয়ে সুখী হতে চাই। আমি এক ঝটকায় মায়ের দিকে তাকালাম। মাকে দেখে মনে হলো স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। সুজন অফিস থেকে বাসায় ফিরেছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু সেদিকে নীলিমার কোনো হেলদোল নেই। সে ফোন ঘাঁটতে ব্যস্ত। সুজন এক প্রকার বিরক্ত হয়ে বলল, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? সুজনের কথা নীলিমা ফোনটা রেখে দিল। তেমন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ড্রয়িং রুম থেকে এক গ্লাস পানি এনে দিয়ে বলল, অফিস থেকে এসে কি এক গ্লাস পানি নিজের হাতে খাওয়া যাবে না? আমি কি সারাদিন বসে থাকি? সারাদিন পর সন্ধ্যায় একটু ফোন নিয়ে বসি, তখনই তোমার হুকুমদারি শুরু হয়ে যায়। একদমই কথাগুলো বলে আবারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুজন কোনো কথা বলল না। তবে সে খেয়াল করছে নীলিমা কিছুদিন যাবৎ সুজনকে এড়িয়ে চলছে। তার সাথে ঠিকঠাকভাবে কথা বলে না, তার কাছে আসে না, আগের মতন গল্প করে না। সুজন অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর নীলিমা ফোনটা রেখে রান্নাঘরে চলে গেল। নীলিমা ঘর থেকে বের হতে না হতেই নীলিমার ফোনটা বেজে উঠল। সুজন দেখল নীলিমাকে আর কেউ নয়, তার বন্ধু আরাফাত কল করেছে। সুজন ফোনটা রিসিভ করতে গিয়েও করল না, ফোনটা বেজেই চলেছে। রান্নাঘর থেকে দৌড়ে এসে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতে সুজনের সামনে মুখটা চুপসে যায় তার। নীলিমা ফোনটা রিসিভ না করে কেটে দিল। সুজন জিজ্ঞেস করল, কে ফোন করেছে নীলিমা? নীলিমা আমতা আমতা করে জবাব দিল, ওই তো আমার কলেজের বান্ধবী, অনেকদিন কথা হয় না তো তাই। বলে নীলিমা সত্য লুকানোর কসরত করছে। এদিকে সুজনের মনে প্রশ্ন জাগল, আরাফাত তাকে কেন কল করবে? আর কল করাতেই নীলিমাই বা কেন তাকে মিথ্যে বলছে? সুজনের মাথায় এমন অনেক প্রশ্ন খেলে গেলেও সে শান্ত হয়ে জবাব দিল, ও আচ্ছা। সুজনের উত্তর পেয়ে নীলিমা ফোনটা হাতে নিয়ে আবার রান্নাঘরে চলে গেল। সুজন মনে মনে কিছু একটা ভাবতে থাকে। পরদিন অফিসে গিয়ে সুজন আরাফাতের হাতে শাড়ির একটা প্যাকেট দিয়ে আরাফাতকে বলে, এই শাড়িটা তোর ভাবিকে দিয়ে তো বাসায়। আসলে আজ আমার বাসায় ফিরতে একটু লেট হবে। শাড়িটা এখন না পেলে তোর ভাবি আবার রাগ করবে আমার সাথে। তুই তো ওই রাস্তা দিয়ে যাবি, যাওয়ার সময় একটু কষ্ট করে শাড়িটা দিয়ে আসিস। আরাফাত কোনো কথা বাড়ালো না, প্যাকেটটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে গেল। আরাফাত তো ভালো করেই জানে, সে জেনে শুনে সুজনের ফাঁদে পা দিয়েছে। আরাফাত সুজনের বাসায় ঢোকার পরপরই সুজন বাসায় ঢোকে। রুমে দরজার আড়াল থেকে দেখে বিছানায় আরাফাত আর তার স্ত্রী ঘনিষ্ঠ হয়ে বসে আছে। সুজন আড়াল থেকে তার ফোনে দুজনের ছবি তুলে নেয়। তারপরই আবার বের হয়ে যায় বাসা থেকে। ঘণ্টাখানেক পর সুজন বাসায় ঢোকে। নীলিমা সবেমাত্র গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে ব্যস্ত। নীলিমাকে দেখে ঘৃণায় সুজনের শরীর ঘিনঘিন করে উঠল। ইচ্ছে করছে এক কোপে দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে পড়ল। নীলিমার সাথে কোনো কথা বলল না। নীলিমা দেখে সুজন বিছানায় কারোর সাথে বসে চ্যাট করতে ব্যস্ত।
একটু পরপর হাসছেও। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, আজ মনে হয় মুডটা বেশি ভালো? দিনকাল তাহলে ভালোই যাচ্ছে তোমার। তোমারও তো খারাপ যাচ্ছে না। ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল সুজন। নীলিমা আর কোনো কথা না বলে চলে গেল রান্নাঘরে। নীলিমা রুম থেকে চলে যেতে হাত থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে রাগি মুড়ে বসে থাকলো কিছুক্ষণ। নীলিমা রুমে ঢোকার আগে আবার ফোনটা হাতে নিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। নীলিমা আজ বেশ অবাক হচ্ছে সুজনের ব্যবহারে, কিন্তু কিছুই বলল না। রাতে বিছানায় শুয়ে নীলিমাকে সুজন বলল, নীলিমা, একটা রোমান্টিক মুভির কিছু ছবি সংগ্রহ করেছি, দেখো তো অ্যাক্টরসদের চিনতে পারো কি না। নীলিমা সুজনের কথায় পাত্তা না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সুজন এক প্রকার জোর করে তাকে টেনে উঠালো আর বলল, আহা দেখোই না, মুভিটা বেশ ভালো লাগবে তোমার। কথাটা বলে সুজন ফোনটা নীলিমার চোখের সামনে ধরল। ফোনের দিকে তাকাতে নীলিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলিমা একবার ফোনের দিকে আর একবার সুজনের মুখের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে তার আর আরাফাতের ছবি ভেসে আছে। ভয়ে কোনো কথা বলতে পারে না। নীলিমার ভয়ার্ত মুখ দেখে সুজন উচ্চ স্বরে হেসে ওঠে। হাসতে হাসতে জিজ্ঞেস করে, মুভির ট্রেলার ফটোটা সুন্দর না নীলিমা? নীলিমা কোনো কথা বলে না, চুপ করে থাকে। সুজন আবারও জিজ্ঞেস করে, তবুও কথা বলে না নীলিমা। সুজন আর নিজের রাগ সামলাতে পারল না, কোষে থাপ্পড় বসিয়ে দিল নীলিমার গালে। নীলিমা নিজের হাতে গাল চেপে ধরল। সুজন টেনে বিছানা থেকে নামিয়ে নীলিমাকে ফ্লোরে ফেলে দিয়ে পরপর কয়েকটা লাথি দিয়ে চিৎকার করে বলল, কিসের অভাব রেখেছিলাম তোর? কেন আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করলি? আরাফাতের মাঝে কি এমন পেলি যে আমার মাঝে নেই, বল? একদমই কথাগুলো বলে সুজন আরও একটা লাথি বসিয়ে দিল। তারপর টেনে হিচড়ে নীলিমাকে বাসা থেকে বের করে দিল। নীলিমা কাঁদতে কাঁদতে আরাফাতের বাসায় চলে গেল। আরাফাত ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। নীলিমাকে দেখে আরাফাত ভূত দেখার মতো চমকে উঠল। টিভিটা বন্ধ করে বলল, আরে ভাবি যে। আরাফাতের এমন কথায় নীলিমা অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল, তুমি আমাকে ভাবি ডাকছ? বন্ধুর বউকে ভাবি ডাকবো না? বন্ধুর বউ কি নিজের বউ হয় নাকি? কথাটা বলে হাসতে লাগলো আরাফাত। নীলিমা অসহায়ের মতো তাকিয়ে রইল আরাফাতের দিকে। কাঁদতে কাঁদতে বলল, আরাফাত, সুজন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি তোমার কাছে চলে এসেছি, চলো আমরা বিয়ে করে ফেলি। নীলিমার কথা শুনে আরাফাত বিদ্রুপ করে হেসে বলল, বিয়ে? কিসের বিয়ে? কাকে বিয়ে করব? তোমাকে? অসম্ভব, তোমার মতো মেয়েকে নিয়ে বিছানাতে যাওয়া যায়, সংসারে শোভা পায় না। তোমার স্বামী থাকা অবস্থায় তুমি আমার সাথে বিছানায় গেছো, আমার সাথে থাকতে অন্য কারোর সাথে বিছানায় যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সুজন আগেই বুঝেছিল তুমি একটা চরিত্রহীনা নষ্টা মেয়ে। তোমাকে পরীক্ষা করার জন্যই সুজন আমাকে বলেছিল তোমার সাথে একটু ফ্লার্ট করতে, কিন্তু তুমি নষ্টামের সব স্তর ছাড়িয়ে গেছো। সুজন তো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি হলে কুপিয়ে খুন করতাম। তোমাদের মতো মেয়েদের জন্যই ছেলেদের মন ভাঙে, অনেক মেয়ের সংসার ভাঙে। এখন তোমার জায়গা রাস্তাই হবে, নয়তো কোনো পতিতালয়ে। তোমার মতো মেয়েদের সাথে এমনটাই হওয়া উচিত। চলে যাও আমার বাসা থেকে। আর হ্যাঁ, সুজনের কাছে গিয়েও লাভ নেই, সুজন অলরেডি নতুন সংসার সাজানোর আয়োজন করে দিয়েছে। আরাফাতের কথাগুলো চুপচাপ শুনল নীলিমা, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরাফাতের কথা শেষ হলে কাঁদতে কাঁদতে তার বাসা থেকে বেরিয়ে যায়। এক স্বামীতে যেসব নারী সন্তুষ্ট হতে পারে না, তার হাজার পুরুষের আলিঙ্গনেও স্বভাব বদলাবে না। লোকে তো আর এমনি এমনি বলে না, যার হয় না নয়ে তার হয় না 90। জীবনটা তেজপাতা হয়ে গেল বলে চিল্লাতে থাকে কণা। স্বামী তুষার তার কোনো কথায় কান দেয় না। এখন আর আগের মতো ভালো লাগে না কণাকে, শুধু মাস শেষে বেতনগুলো কণা থেকে নিতে খুব ভালো লাগে। আজ বেতন পেয়েছো? আমাকে কিছু টাকা দিও, না হলে সংসার চালাতে পারবো না। আমার মোবাইলটাও বদলানোর দরকার, পারো তো পুরো টাকাটা দিয়ে দিও। আমার যাতায়াত ভাড়া রেখে বাকিটা দিয়ে দিব, সারা মাস সংসার চালিও। মাস শেষে আবার না খাইয়ে রেখো না। মোবাইল কেনার জন্য 4-5 মাস সঞ্চয় করো, তারপর কেনো। জ্ঞান দেওয়া বন্ধ করো, টাকাটা দিও, দেখি কি করা যায়। আমার কার্ড তো তোমার কাছে আছে, তুলে নিও টাকা। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কয়েকদিন গেলে আবার ক্যাচক্যাচ শুরু হয়ে যাবে, ভালো লাগা চলে যাবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী। স্ত্রী কণা ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনের রান্না গুছিয়ে সকালে খেয়ে দুপুরের টিফিন গুছিয়ে নিয়ে স্বামীর সাথে বের হয়ে যায় অফিসের জন্য। তাদের বাসায় মাসখানিক হয় এক মেয়েকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে, তার জন্য রান্না করে। ভাড়াটিয়া এশার সাথে খাবারের টাকা চুক্তি করা। বাড়িওয়ালার কড়া নিষেধ, সাবলেট দেওয়া যাবে না, তাই যাতে কেউ এসে বুঝতে না পারে সেজন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এশা তুষারকে মামা ডাকে, সবাই জানে মামার বাসায় ভাগ্নি থাকে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কণা রান্না বসিয়ে সারা সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে একা হাতে। তুষারও কণার কাজে সাহায্য করছে। দাও আমি রান্না করি, তুমি অন্য কাজ গুছিয়ে নাও। আরে না, তুমি যাও, আমি পারবো। মাঝে মাঝে তোমাকে কাজে সাহায্য করলে আমার ভালো লাগে, বোঝো না?
বুঝি। তুমি রান্না করো, আমি সকালে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। যাও, এদিকটা আমি সামলাচ্ছি। কণা কাপড় কাচতে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে দিল। তুষার রান্না করছে, সেখানে এসে এসা হাজির হলো। মেয়েদের কাজ তো ভালোই পারো দেখছি। আগে থেকেই পারি, শিখে নিয়েছি, এখন কাজে লাগে। কি সৌভাগ্য আমার, পরের স্বামীর হাতের খাবার খেতে পারি। তাই নাকি? শোনো, কাল অফিস থেকে আসার পথে বেড়াতে যাব, রেডি থেকো। তোমার কি আমার জন্য সময় আছে? অফিসে সময় দাও না, বাসায় তোমার বউয়ের জন্য সময় পাই না। এখন মনে হচ্ছে এ বাসায় এসে থাকাটা ভুল হয়েছে। কেন বোঝো না? তোমাদের একসাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় তোমার বউকে খুন করে ফেলি। ফালতু কথা বলো না, এরকম করলে কণা বুঝে ফেলবে। বিশ্বাস ভেঙে গেলে আমার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। কিসের সোনার হরিণ? আমিও তো ইনকাম করি, তোমার বউয়ের সমান ইনকাম আমার। আমি দিয়ে দেব সব টাকা তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও। তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না, বলেছিলাম চুপচাপ থাকবে, কণা যেন টের না পায়। এরকম করলে এক বাসাতেও থাকতে পারবে না তুমি। তাহলে তুমি আমাকে মাঝে মাঝে তো একটু সময় দাও, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। কাছে পেতে চাই দেখেই বাসায় এনে রেখেছি, এটা বোঝো না? বুঝি কি লাভ আমার, যদি আমি তোমাকে কাছে না পাই? আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। আমার আগের স্বামী আমাকে ভালোবাসেনি, ব্যবহার করেছে শুধু। তুমিও কি তাই করবে? রুমে যাও, আমি আজ কণা ঘুমোলে আসবো তোমার কাছে। মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। চলে যাও এখান থেকে, কণা আসার সময় হয়ে গিয়েছে। তুষার রান্না শেষ করে এসে খাবার টেবিলে গুছিয়ে দিল। কণা এসে দেখে খাবার রেডি। টেবিলে বসে বলছে, আজকাল একটু বেশি ভালোবাসছো মনে হচ্ছে, এত কাজ করে ফেললে। এ আর এমন কি, তুমি তো আমাদের জন্য কত কি করো। আমি ভেবেছি এশাকেও বলবো তোমার সাথে কাজ। এশা মামা এসো, খাবার রেডি। এত রান্না সব তুমি করলে নাকি মামা? সে বেশ পাকা রাঁধুনি, সব কিছুতেই পাকা। মানে? আরে মানে বুঝো না, অফিসে মামার কাজ এত ভালো যে সবাই প্রশংসা করে। কাজে কামে খুব পাকা। সে তো হতেই হবে। বসো, খেয়ে নাও। কণা বিছানাতে বসে মোবাইল হাতে নিয়ে বলছে, খুব মাথা ধরেছে, ঘরে কি মাথা ব্যথার ওষুধ আছে তুষার? একটা ঔষধ আছে, আনছি, দাঁড়াও। পানিয়ার ওষুধ এনে কণাকে দিল। এটা আবার কেমন ওষুধ? মাথা ব্যথার ওষুধ তো অন্যরকম। এক এক কোম্পানি এক এক রকম ঔষধ বানায়, এটাও মাথা ব্যথার ঔষধ। কণা মাথা ব্যথার নামে ঘুমের ওষুধ খেয়ে নিয়ে মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে গেল। তুষার কণার ঘুমে বিভোর হওয়া নিশ্চিত হয়ে রুমের দরজা চেপে দিয়ে এশা রুমে চলে আসলো। এশা সেজে গুজে বসে আছে। সারা রাত এশার ঘরে কাটিয়ে সকালে উঠে চলে আসে। আজ সকালে এশা গোসল করে এসে ঘরের সব কাজ, রান্না নাস্তা এশা বানিয়েছে। এশার একটা সংসার অনুভূতি কাজ করছে। কণা তখনও বিভোরই ঘুম। নাস্তা রেডি হয়ে গেলে তুষার কণাকে ডাকলো। কণা, এই কণা, ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে, এত ঘুমোচ্ছ কেন? কণা আধখোলা চোখে বলল, কত বাজে? 8টা বাজে, অফিসের আর মাত্র 1 ঘন্টা বাকি। রেডি হয়ে নাও, যাও। কি বলো? নাস্তা বানানো, টিফিন আমি কিছুই করিনি, ঘুমিয়ে যাচ্ছি। এখনও আমার চোখে ঘুম। মাথা ব্যথা এত তীব্র ছিল, বেহুশের মতো ঘুমিয়েছি মনে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা টিফিন এগুলো এশা বানিয়েছে আজ। তোমার শরীর খারাপ দেখে এশা মামা সব করে নিয়েছে। কি বলো? আহারে, মেয়েটার কষ্ট হলো। কণা ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে এশা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে বসেছে টেবিলে। সরি এশা, তোমাকে কষ্ট দিলাম। আসলে শরীর এত খারাপ লাগছিল, ঘুম থেকে উঠতে পারিনি। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে আমারও তোমাকে সাহায্য করা উচিত। এখন থেকে তোমাকে আমি প্রতিদিন সাহায্য করব। একা মানুষ তুমি কত করবে? তাড়াতাড়ি খাও, চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষে তিনজন একসাথে অফিসের জন্য বের হয়ে গেল। ঘর গোছাতে গিয়ে ওষুধের বক্স হাত থেকে পড়ে গেল। ওষুধ উঠাতে গিয়ে একটা ওষুধ হাতে নিয়ে দেখলো এই ওষুধ সে গত কয়েকদিন মাথা ব্যথা হলে খাচ্ছে। ওষুধটার নাম দিয়ে গুগলে সার্চ দিল কণা। কণা বাক্যহীন হয়ে গেল। এটা তো হাই ডোজের ঘুমের ওষুধ। এই ওষুধ কণাকে তুষার কেন দেয়? সারাদিন কণার মন খুব খারাপ থাকলো। বিশ্বাস ভেঙে গেল। মনের ভিতর নানান ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। তবে কি কণাকে মেরে ফেলতে চাইছে তিলে তিলে তুষার? কিন্তু কেন? কি এমন কারণ যে এত ভালোবাসার মাঝে এসব চলছে? যথারীতি রাতে ইচ্ছে করে কণা মাথা ব্যথার ওষুধ চাইল। তুষার আবার সেই ওষুধ এনে দিল। কণা ওষুধ আর পানি হাতে নিয়ে, তুষার আমার ফোনটা চার্জে লাগিয়ে দাও তো একটু। তুষার ফোন চার্জ দিতে গেলে ওষুধ ফেলে দিল কণা, শুধু পানি খেলো। তুষার অন্যদিনের মতো কণাকে ঘুমাতে দেখে উঠে চলে গেল এশার ঘরে। কণা বুঝতে পেরেছে তুষার উঠে গিয়েছে বিছানা ছেড়ে। কিছুক্ষণ বাদে কণা উঠে চুপি চুপি সারা ঘরে তুষারকে খুঁজতে লাগলো। হঠাৎ এশার ঘর থেকে হাসির আওয়াজ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছি, এশা আর তুষার এক বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে।
এসা বলছে, তোমার বউ কত বোকা, কিছু বুঝতে পারে না। ঘুমের ঔষধের কারসাজি সব। ঘুমে বিভোর সে, কিচ্ছু টের পাবে না। ঘুমের ওষুধের কারসাজিতে যদি মরে যেত ভালো হতো। কই মাছের প্রাণ মরবে না সহজে। থাক না এভাবে বেঁচে, আমাদের সমস্যা কি? আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। আমার একান্ত একার হয়ে তুমি থাকতে, সেটা ভালো হতো। এই সংসারের উপর আমার খুব লোভ। আমার নিজের একটা সংসার হবে, এটা আমার স্বপ্ন। এখন তো সংসার তোমারও। তুমি চাইলেই রান্না করো, আমার সেবা করো, আর কি চাই? একটা বাচ্চা, নিজের সংসার, এটা পেলে আর কিছু চাই না। এসব পাগলি একদম করা যাবে না। এখন চুপচাপ থাকো। কণা দরজার ওপাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছে না, কান্নায় ভেঙে পড়ল। জোরে কান্নার আওয়াজ শুনে তুষার এসে লাফিয়ে উঠে দরজার কাছে আসে। এসে কণাকে কান্না করতে দেখল। কণা, তুমি এখানে ঘুমাওনি? না, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কেন এভাবে ধোকা দিলে? আমার এতদিনের বিশ্বাস, সংসার এভাবে শেষ করে দিতে তোমার একটু কষ্ট হলো না? কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তো তোমার ভুল হচ্ছে, তুমি যা দেখেছো ঠিক না। ঠিক না হলেই ভালো হতো, কিন্তু আমার চোখ আর কানকে কিভাবে বোঝাবো? আমি যদি এতটাই অযোগ্য হতাম, আমাকে বলতে, আমি চলে যেতাম। এভাবে ঠকালে কেন আমাকে? ভালো করেছো, ভালো থাকো তোমরা। তোমাদের জন্য শুভকামনা। কণা তার রুমে গিয়ে দরজা দিয়ে দিল। তুষার এসে দরজা ধাক্কা দিচ্ছে। কণা, দরজা খোলো, তোমাকে কিছু বলতে চাই। যে কথা বলবে সব কথা কোর্টে হবে। আমি এ বাসায় সকাল অবধি আছি। আমার ভাইকে ফোন দিয়েছি, সকালে নিতে আসবে। আবার একটা সংসার ভাঙনের সুর, আবার একটা ডিভোর্স। ভালোবাসার মানুষকে ঠকাবেন না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে যে অন্যায় করছেন তার শাস্তি ভয়ানক। এমন কোনো কাজ করবেন না যাতে লজ্জা পেতে হয় দুনিয়ার কাছে, আর প্রিয় মানুষের চোখে চোখ মেলাতে না পারেন। বিকেলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সুমা এবং তার ভাই রিফাত। ওইদিকে রান্নাঘরে সুমার ভাবি জিনাত ওদের দুজনের জন্য বিকালে নাস্তা রেডি করছে। আমাদের বড় ভাই এত স্মার্ট, যে কোনো মেয়ে তাকে পছন্দ করতে বাধ্য হবে। সেই সুন্দর ভাই কিনা অবশেষে একটা কালো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। হ্যাঁ রে, কি আর করার। ভাবি দেখতে শ্যামলা হলেও মানা যেত। কালো মানুষকে কেন যে সাদা মানুষের মাঝে এনেছে বুঝি না। ভাইয়ার বইয়ের দরকার ছিল আগে বললেই পারতো। আমার কত সুন্দরী বান্ধবী ছিল, তাদের মধ্যে একজনকে চয়েস করে দিতাম। ভাইয়াই মেয়ের সাথে 8 বছর প্রেম করেছে, ভাবা যায়? আল্লাহ জানে কি দেখে তার সাথে এত বছর প্রেম করেছে। আসলেই ভাইয়ার রুচিতে সমস্যা আছে। দুজনের কথার মাঝে নাস্তার ট্রে নিয়ে জিনাত এসে উপস্থিত হয়। জিনাত সুমা আর রিফাতকে নাস্তা এগিয়ে দিয়ে বলে, জানো আমার বাবা বলে আমার নাকি রূপ নেই, তাতে কি হয়েছে? আল্লাহ এই 2 হাতে অনেক গুণ দিয়েছে। রিফাত নাস্তা খেয়ে বলে, ভাবি, আপনার রান্নার হাত অনেক ভালো। প্রতিটা মেয়ে আর কিছু না পারলেও রান্নাবাড়া ঠিকই করতে পারে। ভাবির আর কোনো গুণ না থাকলেও 8 বছর প্রেম করার গুণটা ভালোই ছিল, তাই না ভাবি? জিনাত মুচকি হাসি দিয়ে বলে, প্রেম করার জন্য গুণের দরকার হয় বুঝি? প্রেম তো সবাই করতে পারে না, প্রেম করার জন্য যোগ্যতার দরকার হয়। আপনার যে রূপের বাহার, সেখানে কি এমন যোগ্যতা আছে যে আমার ডাক্তার ভাই আপনার মতো মেয়ের পেছনে পাগলের মতো 8 বছর ছিল? আহ সুমা, কেউ ভাবির সাথে এভাবে কথা বলে? রিফাত, সমস্যা নেই, আমি বুঝি আসলে কালো মানুষদের সহজেই কেউ পছন্দ করে না। তবে কালো মানুষদের সকলে সহানুভূতি দেখাতে পিছপা হয় না। কিন্তু ওই যে তাদের গায়ের রংটা কালো, এটাই সমস্যা। এটা সামাজিক সমস্যার সাথে মানুষের মানসিক সমস্যাও বটে। ভাবি, আপনি আমাকে মানসিক রোগী বলতে চাইছেন? বিয়ে করে 1 সপ্তাহ আসেনি এখনো। 5 দিনের বুঝে গেছেন আমি পাগল, উন্মাদ? থামেন, ভাইয়া আসুক, আপনার আমি বিচার দিব। সুমা, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোন কথা তুই কোথায় নিয়ে যাচ্ছিস? ভাবি তোকে এসব কথা কখন বলেছে? আচ্ছা, আমার জন্য তোমরা নিজেদের মাঝে ঝগড়া ফসাদ করিও না। আমি রুমে যাচ্ছি, আর যতটা সম্ভব তোমাদের থেকে দূরে থাকতে চেষ্টা করব। জিনাত ভিতরে রুমে চলে আসে। সুমি, তোর ভাবির সাথে এভাবে কথা বলা মোটেই উচিত হয়নি। আমাদের তাকে পছন্দ হয় না সে কথা আমরাই জানবো। তাকে কথায় বা ব্যবহারের মাধ্যমে তা বুঝিয়ে দেওয়ার কোনো দরকার দেখছি না। সে এখন আমাদের ভাবি। হ্যাঁ, সে দেখতে কালো কুচকুচে, তবে কথাটা ভুলে যাবি না সেও মানুষ। সুমি রিফাতের কথার কোনো জবাব দেয় না এবং রাগ দেখিয়ে উঠে চলে যায়। হঠাৎ করে সুমির খুব পেট ব্যথা শুরু করে দেয়। জিনাত সুমির কাছে গিয়ে জিজ্ঞেস করে, সুমি, তোমার কোথায় সমস্যা হচ্ছে? আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। আমার আপনার থেকে কোনো সাহায্য নেওয়ার দরকার নেই। এরপর সুমি রিফাতের সাথে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসে। জিনাত দরজা খুলতেই সুমি ভিতরে এসে দাঁড়ায় এবং রিফাত হেসে বলে, ভাবি, খুশির খবর আছে একটা। কি খুশির খবর? সুমির বাচ্চা হবে। আমি আর রাজভাইয়া মামা, আর আপনি মামি হবেন। আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। সুমি, তোমাকে কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকতে হবে।
যে কোনো খাবার যখন তখন খাওয়া যাবে না। প্রথমে অনেক সমস্যা হবে, কয়েক মাস পর সেসব সমস্যা ঠিক হয়ে যাবে। এমন ভাব নিয়ে কথা বলছেন যেন উনি নিজেই ডাক্তার। আপনার এই উপদেশগুলো নিজের কাছে রাখুন, আমার কোনো দরকার নেই। যেমন চেহারা তার তেমন ব্যবহার। জিনাত সুমির কথা একটু মন খারাপ করে রুমে চলে যায়। কয়েকদিন পর একদিন রাজ হাসপাতাল থেকে আজ তাড়াতাড়ি বাড়িতে এসে জিনাতের হাতে একটা ব্যাগ ধরে দিয়ে বলল, ফলগুলো কেটে আনো তো জিনাত। কিছু সময় পর জিনাত ট্রে হাতে ডাইনিং টেবিলের উপর এক প্লেট আনারস কাটা রাখে। তখনই সুমি সেখানে প্রবেশ করে এবং সুমি আনারসের প্লেটটা নিয়ে খেতে শুরু করবে। ঠিক সে সময় জিনাত সুমির হাত থেকে প্লেট কেড়ে নেয়। সুমি প্রচণ্ড রেগে যায় এবং জিনাতের গালে থাপ্পড় দিয়ে বসে। রাজ ধমক দিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস? তুমি শুধু থাপ্পড় দেওয়াই দেখলে ভাই, সে যে আমার হাত থেকে প্লেট কেড়ে নিয়েছে তা চোখে পড়েনি? তুই জানিস জিনাতকে? জানবো না কেন? কালো বেঢক ওই মেয়েটা তোমার বউ। তোমার মতো ডাক্তার বিয়ে করবে সুন্দরী মেয়ে। কোন দিক থেকে কালো বেঢক মেয়ের প্রেমে পড়েছিলে আল্লাহ মালুম। সুমি, মুখের ভাষাকে লাগাম দে। আমি ভুল কিছু বলি নাই, আল্লাহ জানে। সারাদিন চোখের সামনে এই কালো মহিলাকে দেখে শেষ পর্যন্ত আমার বাচ্চাটাও না কালো হয়। এই কালো মহিলাকে দেখলে আমার গা গুলিয়ে ওঠে। রাজ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সুমিকে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই ওর সম্পর্কে জানিস কি? 8 বছর প্রেম করেছি এমনটা তোকে কে বলেছে? আমাদের 8 বছরের পরিচয়। আমি নিজে জিনাতের পেছনে পাগলের মতো ঘুরেছি এত বছর। জিনাত একজন ডাক্তার, আমার থেকে 1 বছরের জুনিয়র সে। মেয়েটা প্রচুর মেধাবী। গায়ের রঙের জন্য ছোট থেকে মেয়েটাকে সমাজের লোকের কাছে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হয়। তাই সে পণ করে বড় হয়ে ডাক্তার হবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজেকে সমাজের এমন উঁচু স্থানে নিয়ে যাবে যেখানে কেউ তার গায়ের এই কালো কুচকুচে রং দেখবে না, দেখবে শুধু ওর যোগ্যতা। তাছাড়া বলতো জিনাতের দোষটা কোথায়? জানিস, ওর বাবা মা দুজনেই ফর্সা, শুধু জিনাত কালো। জিনাত কালো রং নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা কি জিনাতের দোষ? সে কি নিজের হাতে তার গায়ের রং তৈরি করেছে? পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই কোনো কারণে মানুষকে অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না। বলা যায় না আল্লাহ কখন কার কপালে কি লিখে রেখেছে। আজকে তোর গর্ভের বাচ্চাটাও কালো গায়ের রং নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এতে দোষটা কি জিনাতের হবে? তোদের মতো শিক্ষিত মানুষের মুখে এমন খারাপ ভাষা মানায় না। জিনাত মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছে। সুমিও মাথা নিচু করে রেখেছে। তুই জানিস জিনাত কেন তোর হাত থেকে আনারসের প্লেট কেড়ে নিয়েছে? গর্ভকালীন সময়ে মেয়েদের কিছু ফল খাবার অ্যাভয়েড করতে হয়। এসব খাবার গ্রহণের ফলে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে। হয়তো আজকে তুই আনারস খেলে তোর মিসক্যারেজ হতে পারত। বলেই রাজ আনারসের প্লেট সুমির হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার মনের সুখে খা। আজকের পর জিনাত আর কখনো তোর কোনো উপকার করতে আসবে না। তোর বাচ্চা মরলে আমাদের দুজনের কি? জিনাতে বাড়িতে আসার পর থেকে কম অপমানিত করিসনি। মেয়েটাকে এক মুহূর্তের জন্য তোর রক্তে মাংসে গড়া মানুষ বলে মনে হয়নি। নিজের মনের সকল আক্রোশ মিটিয়েছিস। আর না বিয়ের পর কিছুদিন বাড়িতে থাকতে চেয়েছিল, এখন দেখছি এসবের কোনো দরকার নেই। তোর মতো নিকৃষ্ট মন মানসিকতার মানুষদের সাথে থাকার থেকে ভালো ও রেগুলার হসপিটালে গরিবদের সেবা করুক। তবুও তোদের মতো আত্মীয়দের দরকার নেই। সুমি নিজের ভুল বুঝতে পেরে জিনাতের কাছে মাপ চাইতে শুরু করে এবং বলতে থাকে, ভাবি আমাকে মাফ করে দিন। তোমার গায়ের রং দেখে তোমাকে বিচার করেছি। আসলে দোষ আমার একার না, আমাদের সমাজের মানুষদেরও আছে। তারাই আমাদের সব কিছুতে বিভেদ সৃষ্টি করতে শিখিয়েছে। এতদিন তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য মাফ করে দাও ভাবি। আমরা আজকে থেকে আবারও সুন্দর করে জীবন সাজাতে চেষ্টা করব। গায়ের রং দিয়ে কি হবে, মানুষের মনটাই আসল। জিনাত সুমিকে বুকে জড়িয়ে নেয়। মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনই তার হাতে থাকে না, এটা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়। তাই মানুষকে বাহ্যিক সৌন্দর্য নয়, তার যোগ্যতা এবং কর্মফল দিয়ে বিবেচনা করুন। বলতে পোলার কাছে বাপে বিয়ে দিচ্ছে, বাজার থেকে আনতে বলছে আলু আর গম, নিয়ে আসছে শাল গম। এবারটা মাথার বুদ্ধির সাথে কি কানটাকেও খাইছো? তুমি আমার সাথে এরকম করো কে বউ? না, তোমার মাথায় তুলে নাচবো? আমার জীবনটারে শেষ করে দিল। আব্বু কার হাতে আমাকে তুলে দিচ্ছ? আর বাজার কই? আজকে এক্সট্রা বোনাস পেয়েছিলাম, তা দিয়ে জিনিসগুলো আনতে পারছি। আমাকে উদ্ধার করে ফেলছ। তোমাকে কোনোদিন খুশি করতে পারলাম না, পারবাও না। নাও বাজার ধরো, যাও হাত মুখ ধুয়ে খেতে আসো। তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক বাড়িতে, সেখানে বিয়ে দিছে সামান্য একটা সেলসম্যানের সাথে। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, না অন্যটা দেখে মন খারাপ করা উচিত নয়। তুমি থামো, করো তো সেলসম্যানের কাজ, আবার বড় বড় কথা বলো। কথা বাড়িও না, আমার মেজাজ গরম আছে বলে দিলাম। কোন দিন ঠান্ডা থাকে তা যদি বলতে, তাহলে আমি সেই দিনটাকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখতাম। মুখে মুখে তর্ক করো আজকাল। আমি বলে তোমার সংসার করছি, নুন আনতে পান্তা ফুরায়, এমন সংসারে কোন মেয়ে লোক থাকে? আমার মতো সুন্দরীকে বিয়ে করেও তোমার আফসোস করতে হয় কেন? আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া জানাও।
সুন্দরী বিয়ে করে ভুল করেছি। বংশ স্ট্যাটাস দেখে ভেবেছিলাম অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার বাবা যথেষ্ট একজন ভালো মেয়ে, সহজ সরল মাটির মানুষ, নম্র ভদ্র, অমায়িক ব্যবহার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি পস্তাচ্ছি। সারাদিন শুধু নাই নাই করো, না আমাকে সম্মান করো, না সংসার সুন্দর করে করো। সারাদিন শুধু অপরে কি করলো কি কিনলো তা নিয়ে বসে থাকো। এটা কি কোনো লক্ষ্মী মেয়ের বৈশিষ্ট্য? তুমি আমার এই কথা বলতে পারলে, আমার বংশ পরিচয় নিয়ে কথা শোনালে, আবার লক্ষ্মী মেয়ের বৈশিষ্ট্য শেখাও। একটা থাকলে আরেকটা নেই। আজ এইটা শেষ হয়ে যায়, কাল ওইটা। কীরকম একটা ভাড়া বাসা রাখছো? সকালে গ্যাস থাকে না, বিকালে পানি থাকে না, এসব মেনটেন করে আমি কিভাবে চলি সে খবর রাখছো? তোমাকে কিছু বললেই কথা কাটাকাটি করো। আমার সাথেই পারলে। এত কথা শুনেও অভাব অনটন নিয়ে সংসার করে তোমার মন পেলাম না। দয়া করে এখন নতুন নাটক শুরু করো না। ক্ষুধা লাগছে, খাবার তো। নাটক তো আমি একাই করি, আর কেউ করে না। সব দোষ আমার। থাকবো না তোমার সংসারে। আজই বাবার বাড়ি চলে যাব। দেখি কে আটকে আমারে। হ্যাঁ, একটা কিছু হলেই তো বাবার বাড়িতে চলে যাওয়ার ধান্দা। ছুতা পেলেই হলো, দৌড়ে বাবার বাড়ি চলে যাবে। ছত্ত সব। এত অশান্তি ভালো লাগে না। তা আমি বিরক্তিতে কপাল কুঁচকে রুমে চলে গেল। দিনকে দিন তার স্ত্রী অহনার চাইছে স্বভাবটা বেড়ে চলেছে। অহনা ইতিমধ্যে মেঝেতে বসে মরা কান্না জুড়িয়ে দিয়েছে। বাসার ভেতরে ঢুকলো পাশের ফ্ল্যাটের ভাবি নীলা। তার হাতে স্বর্ণের দুটো ছোট দুল। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভাবি অনেক ভালো। আজকে আমি কতটা খুশি তা আপনাকে বোঝাতে পারবো না। এত খুশির কারণ কি ভাবি? আপনার ভাই কিনে দিচ্ছে। কবে থেকে বলছিলাম এক জোড়া কানের চুল কিনে দাও। দিব দিব বলে অবশেষে 1 মাস পর দিল। কেমন হয়েছে ভাবি? হ্যাঁ ভাবি, খুব সুন্দর হয়েছে। আপনার ভাগ্য অনেক ভালো বলতে হয় ভাবি। নয়তো প্রতি মাসে মাসে ভাই আপনাকে এত গহনা, কসমেটিক্স, জামা কাপড় কিনে দিত না। আর আমার কপাল দেখেন, 6 মাস অন্তর এক সেট ভালো 3 পিসও জোটে না। মন খারাপ করবেন না ভাবি, সবার কপালে কি সব জুটে? আমার কপাল সত্যিই ভালো, তাই এমন স্বামী জুটেছে। ও, আরেকটা সুখবর আছে ভাবি। কি সুখবর ভাবি? আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে। স্যালারি আগের চেয়েও 1.5 গুণ। তা ভাবি, ভাই কি এখনও সেলসম্যানের কাজই করে? জি ভাবি। ও, এত কম বেতনে সংসার চালান কী করে ভাবি? আমার তো ভাবলেই দম বন্ধ লাগে। আপনি দেখে সংসার করছেন, আমি হলে করতাম না। ভাবছি সামনের মাসে নতুন ফ্ল্যাট নেব। এত কম দামি ভাড়া বাসা এখন আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বাসা এখন ছেড়ে দেবেন? হ্যাঁ ভাবি, আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে। এসব বাসায় কি এখন মানায়? একটা লোক আসলে দেখে কি বলবে? নতুন কতগুলো ফার্নিচার বানাবো, ফ্ল্যাটের ভেতরটা ঝকঝকে তকতকে করব, তারপর সেখানে উঠব। আমিও চিন্তা করব কিছু ফার্নিচার কিনবো। এগুলো অকেজো, পালিশ নষ্ট হয়ে গেছে। নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। কী যে বলেন ভাবি, ঠিকমতো দুবেলা খেতে পারেন না, আবার ফার্নিচার কেনা চিন্তা করেন। হাসালেন। লজ্জায় অপমানে অহনার মুখ লাল হয়ে গেল। তবে নীলাকে সে কিছু বলল না। নীলা নিজেকে সামলে হাসতে হাসতে বলল, এক কাজ করুন ভাবি, ভাইকে সেলসম্যানের কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো জব খুঁজতে বলেন। এই স্যালারি দিয়ে আজকাল সংসার চলে না। তাও টেনে টুনে আপনি কী করে সব সামলাচ্ছেন আপনি ভালো জানেন। যাকে, যার যার ব্যাপার। আজ উঠি ভাবি, ওইদিকে কত কাজ পড়ে আছে, একা একা সামলাতেও পারি না। নতুন বাসে উঠলে একটা কাজের মেয়েও নেব। আবার আসবেন ভাবি, বসলেন তো না? হ্যাঁ ভাবি, আসবো। আপনিও যায়েন। দাঁড়িয়ে কথা বলার সময় নেই, গিয়ে কাজ করতে হবে। সব কাজ ফেলে আপনাকে কানের দুল দেখাতে চলে এলাম। আসি। নীলা চলে গেল। অহনা জ্বলন্ত চুলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। আমার এক জোড়া সোনার কানের দুল লাগবে। আসতে না আসতে শুরু করলা, এখনও রুমে ঢুকতে পারলাম না, আর তোমার আবদার শুরু হয়ে গেল। সারাদিন কাজ করে হয়রান হয়ে এসেছি অহনা। তোমার উচিত আমার সেবা যত্ন করা, আমার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া, তা না করে আবদার করে বসলে। আমি কিছু জানি না, আমার এক জোড়া সোনার কানের দুল লাগবেই, এবারই লাগবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি ক্লান্ত অহনা, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। আমাকে একটু ফ্রেশ হতে দাও। সারাদিন ধরে না খেয়ে আছি। একটা আবার কল দিয়ে জিজ্ঞাসা তো করতে পারতে যে খেয়েছি কিনা, তা তো করনি। রুমে ঢুকতে একটা জিনিসের আবদার করে বসলে। আমাকে জীবনে কিছু কিনে দিয়েছ? তোমার সংসারে আমি কি পেলাম? কি পাওনি তাই বলো। আলহামদুলিল্লাহ বলো। আমরা যে অবস্থানে আছি তাতেই লাখ শুক্রিয়া। অনেক মানুষ এমন অবস্থানের জন্য কত শত পরিশ্রম করে যাচ্ছে। শাক দিয়ে ডাল দিয়ে 3 বেলা খাবার খাচ্ছে। অনেক মানুষ তো তাও পায় না। একটা ভাড়া বাসায় থাকছি, রাস্তায় বের হলে দেখবে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে। তোমার নীতিবাক্য শেষ হয়েছে, শেষ হলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কিছু বলাও ভুল, এতগুলো কথা শুনিয়ে দেয়। কথা শোনানোর সময় কম কথা শোনাও না, কিছু দেওয়ার সময় কার্পণ্য করো কেন? অনেক খাটের থেকে উঠে ধূপধাপ পায়ে চলে গেল। তামিম দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। খাটে গোমড়া মুখে হয়ে বসে আছে অহনা। তামিম খাবার খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি খামোখা জিনিসগুলো নিয়ে ঝামেলা কেন করো? আমাদের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি আর কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো কথা নেই আমার। এমন হতো তুমি আমাকে এক একদিন এক এক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছ, তাহলে মানা যেত। পাশের ফ্ল্যাটে নীলা ভাবিকে তার স্বামী কত কিছু কিনে দেয়। গতকাল এক জোড়া কানের দুল কিনে দিয়েছে।
যখন যা চায় ভাই তাকেই তা কিনে দেয়। তোমার কাছে কিছু চাইলে বলো এখন টাকা নেই, পরে কিনে দেবো। আজকেও যায় কালও যায়, ওই জিনিসের কিনে দেওয়ার কোনো খবর থাকে না। আজ থেকে বলেছিলাম আমিও সামনে ফার্নিচার কিনবো, মুখের উপর আমাকে অপমান করে দিয়েছে। বলে দুবেলা খেতে পারি না, আবার ফার্নিচারের চিন্তা করি। ভুল কি বলেছে? শুধু শুধু ফার্নিচার কিনে টাকা নষ্ট করবার কি দরকার আছে? আগে ভালো মন্দ দুটো খেতে পারলে তবে তো ঘরের জিনিসপত্র চিন্তা করব। নীলা ভাবির স্বামী রফিক ভাই বড় পদে চাকরি করে, প্রমোশন হয়েছে। তাদের সাথে তোমার সেলসম্যান স্বামী জোড়া দিলে হবে? রফিক ভাই ঘুষ খায়, তার উপার্জন হালাল নয়। তোমার স্বামী কষ্ট করে উপার্জন করে, এক টাকাও হারাম নয়। হালাল উপার্জনে আল্লাহ যেমন রেখেছে তাতেই খুশি হও। আবার শুরু করলে। তোমার তো ন্যানিদের কথা শুনতে ইচ্ছে করছে না আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি ঘুমালাম। মুখ ঘন কালো করে বিছানার একপাশে শুয়ে পড়ল অহনা। তামি মন খারাপ করে মেঝেতে দৃষ্টি দিয়ে বসে রইল। সকালবেলা অহনা ঘুমাচ্ছিল। তামিম দ্রুত বাইরে এসে অহনাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, এই অহনা উঠো, একটা কাহিনী ঘটে গেছে, জলদি উঠো। কি হচ্ছে? এত ডাকাডাকি করছো কেন? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলবে তো কি হয়েছে? বলছো ভয়ানক কাহিনী, সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে তা তো বলবে। পাশের ফ্ল্যাটে রফিক ভাইয়ের বাসায় দুদক কমিটির লোক এসেছে। তাদের নামে ঘুষ ও অসৎ উপায়ে টাকা উপার্জনের তথ্য পেয়েছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাত্র 40,000 টাকার কর্মকর্তার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এখন রিমান্ডে নিয়ে গেছে। কি বলো? তারপর কি? অ্যারেস্ট করে নিয়ে গেল। দুদিন রিমান্ডে থাকলে তার চেহারার কি হাল হবে তা তোমাকে বোঝাতে পারবো না। যত টাকা পয়সা আছে তার সব এখন দুদকের অধীনে চলে যাবে। তোমাকে গতকাল রাতেই বলেছিলাম অসৎ পথে উপার্জন হারাম, এতে কোনো বরকত নেই। কি দরকার এসব করার? একটু বেশি ভালো থাকতে গিয়ে কি বিপদে পড়লো দেখেছ? আমার বোঝা উচিত ছিল বিষয়টা। আমাকে মাফ করে দিও। আমি অন্যকে দেখে তার সাথে তুলনা দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাদের যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকি। হ্যাঁ, অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমার চাচাতো মামাকে দেখলাম, উনি তো দুদকের বড় পদে আছে। মামা এসেছে? হ্যাঁ, এখনো কি যেন কাগজপত্র খুঁজছে। তাহলে তুমি দেরি করেছো কেন? যাও মামাকে ডেকে নিয়ে আসো। সকালে নাস্তাটা আমাদের সাথে খাবে। গরিবের ঘর আসবে, কি দিয়ে আপ্যায়ন করব? যা আছে তা দিয়ে আপ্যায়ন করব, তুমি জলদি গিয়ে নিয়ে আসো। তামি বইয়ের তাড়া পেয়ে সেদিকে ছুটল। অহনা বিশ্বজয়ের হাসি দিল। তার অপমানের যোগ্য জবাব সে দিতে পেরেছে। তার মামাকে খবরটা অহনায় দিয়েছিল। তানিশা 7 মাসের অন্তঃসত্ত্বা, তাই দিনই ঘরের কাজকর্ম করতে একটু অসুবিধা হয়। মাঝে মাঝে সহযোগিতা চাই ননদ তিথির কাছে। আজকেও রান্নার সময় তিথিকে ডেকে বলল, তিথি, আমার খুব অশান্তি লাগছে, একটু হেল্প করো না প্লিজ, জলদি কাজ সেরে যাবে। তিথি মুখ বাঁকিয়ে বলল, পারবো না আমি কাজ করতে। কথাটা বলে মুখ বাঁকিয়ে ফোন টিপতে টিপতে চলে গেল তিথি। তানিশার মন খারাপ হয়। অসুস্থ শরীর নিয়ে রান্নাটা শেষ করে। শরীর বেয়ে ঘাম ঝরতে থাকে। রান্না শেষ করে রুমে গিয়ে বিছানায় গায়ে লিয়ে দিল তানিশা। এরপর চোখ লেগে গেল কখন, নিজেও টের পেল না। তানিশার শাশুড়ি এসে চিৎকার শুরু করলো। তানিশাকে ধাক্কা দিয়ে বলল, এই ভর দুপুরে কেউ ঘুমায়? এ কি অলক্ষণে ঘুম তোমার বৌমা? পেটের বাচ্চাটাও এমন অলস হবে? ভর দুপুরে ঘুমাচ্ছে, আমরা খেয়েছি কিনা তার খবর নেই। শুধু রান্নাবান্না করলে হবে, আর কিছু করতে হবে না নাকি? তানিশা উঠে বসল, বলল, মা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই রান্না শেষ করে এসে শুতেই ঘুম চলে এসেছে, খুব দুর্বল লাগছে। খালেদা রেগে বললেন, আমাদের বাচ্চা হয়নি যেন, দুনিয়াতে তুমি প্রথম মা হচ্ছ না। তিথি আর রিয়াদকে পেটে রেখে অনেক কাজ করেছি, গ্রামে ছিলাম, ধানের কাজ, গম, ভুট্টা, আলু, ডাল সব কাজ করতে হয়েছে সংসারের। আর এখনকার মেয়েদের যত সব তালবাহানা। খালেদা কথাগুলো বলে চলে গেলেন। তানিশের চোখ ভরে এলো দুঃখে। মন খারাপ করে অনবরত চোখের জল ফেলল নীরবে। রাতে রিয়াদ বাসে ফিরে দেখে তানিশা অসুস্থ, জ্বরে কাঁপছে। রিয়াদ অস্থির হয়ে পড়ল। কাউকে না ডেকে দ্রুত বালতিতে পানি এনে তানিশের মাথায় ঢালল। পাতলা কাপড় দিয়ে মাথায় ঠান্ডা পানির জল পটরে দিল। তানিশের শরীর মুছে দিল। সারা রাত পাশে বসে রইল হাত ধরে, আর বারবার জ্বর মাপছিল। সকালে ঘুম ভাঙতে তানিশা খেয়াল করল ওর হাতটা রিয়াদের হাতের মুঠোয়। কপালে পাতলা কাপড় ভাঁজ করে দেয়া। কাপড়টা কপাল থেকে নামিয়ে রাখলো তানিশা। এরপর রিয়াদকে ডাকলো হাত দিয়ে, বলল, এই উঠো। তানিশার আলতো ধাক্কাতে রিয়াদের ঘুম ভেঙে যায়। রিয়াদ উঠে তানিশার কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা দেখে। এরপর বলে, আল্লাহর রহমতে জ্বর চলে গিয়েছে তোমার, একটু রেস্টে থেকে পরিশ্রম কম করবে। গোসল করে জামা কাপড় সব রেখে আসবে, আমি ধুয়ে দেব। তোমার সব কাজ আমি করে দেব। রান্নার কাজে তিথি সাহায্য নেবে। রিয়াদের এত অস্থিরতা ভালোবাসা দেখে তানিশা অবাক হয়। ওর বোন আর মায়ের মন মানসিকতার সাথে এর মন মানসিকতার কতটা তফাৎ। তানিশা হাসে, বলে, এত ভালোবাসা পাগলামি কি আমার জন্য নাকি অনাগত বাচ্চার জন্য?
রিয়া বিব্রত হয়, মাথা চুলকে বলে, অবশ্যই সবার আগে তোমার জন্য, তারপর বাচ্চার জন্য। কারণ কি? গাছ বেঁচে থাকলে ফল একদিন হবেই, কিন্তু গাছের কোনো ক্ষতি হলে ফল হবে না কোনোদিনও। তেমনি মানুষের ক্ষেত্রেও একই। তুমি নিজের যত্ন নাও, তোমার ভেতরের দ্বিতীয় প্রাণটাও যত্নে থাকবে। তুমি ভালো থাকলে সব ভালো, বুঝলে পাগলি? শেষের কথাটা রিয়াদ তানিশার মাথায় হাত রেখে চুল এলোমেলো করে দিয়ে বলল। তানিশা এগিয়ে গিয়ে রিয়াদের বুকে মাথা রেখে বলল, এভাবে চিরকাল ভালোবেসো প্লিজ। ইনশাল্লাহ বাসবো। রিয়াদ অফিসে যাওয়ার আগে তিথিকে ডেকে বলে, তিথি, তোর ভাবির কাজে একটু সাহায্য করিস, ও শরীরটা ভালো না। এমন কি কাজ করে ভাবি? সাহায্য করা লাগবে কিসের? আহামরি কিছু তো করে না। রিয়াদ কষ্ট পায়, বলে, তিথি, এমন সময়টা আল্লাহ চাইলে তোর জীবনেও আসবে, তখন বুঝবি কষ্ট কিসের। এক একটা নিঃশ্বাস ভারী মনে হবে। পারলে সাহায্য করিস তোর ভাবিকে, আর নয়তো চ্যালেঞ্জ করে সব কাজ করে দেখাস, তাহলে বুঝবি কত কাজ করে। তার উপর তার শরীরে আরেকটা প্রাণ আছে, এত সহজ না তিথি। রিয়াদ চলে গেল। রিয়াদের কথা মতো তিথি মোটামুটি অনেক সহযোগিতা করেছে তানিশাকে। রাতে রিয়াদ বাসায় ফিরে গোসল করার সময় তানিশা গোসলের কাপড়গুলো ধুচ্ছিল। এমন সময় খালেদা রুমে এসে দেখেন তানিশা বিছানায় শোয়া ছিল। খালেদা জোর গলায় বললেন, হায় আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? বউয়ের কাপড় নাকি জামাই ধোয়? জীবন এমন দেখিও নাই, শুনিও নাই, লোকে শুনলে ছি দেবে। রিয়াদ উঠে এসে বলল, এসব কি বলছো মা? আমার স্ত্রীর কাজ আমি করতে পারবো না? সামান্য কয়টা কাপড় দিতে ধুয়ে দিচ্ছি। কেন, তোর বউ কি ধুইতে পারে না? ওর অবস্থা তুমি জানো না মা? ও গর্ভবতী, তার উপর অসুস্থ। তোমরা ওকে সাহায্য করতে পারবা না, তাই বলে আমিও করব না? আমি তোর স্বামী। খালেদা রেগে গিয়ে বললেন, হ্যাঁ, দুনিয়াতে তোর বউ একা মা হচ্ছে, এর আগে কেউ হয়নি। এত ন্যাকামি করলে জীবন চলে না, আমরা তো এত ন্যাকামি করি নাই। রিয়াদ তার মায়ের হাত ধরে বলে, মা, এখন দিন পাল্টাচ্ছে, সব তো আর আগের মতো নাই, অনেক পরিবর্তন এসেছে সব কিছুতে। একটা বার ভাবো মা, তিথিও তো পরের ঘরে যাবে, এমন সময়গুলো ওরও আসবে। ভাবো তো মা, ওরা যদি কেউ একটু সহযোগিতা না করে তাহলে কতটা কষ্ট হবে চলাফেরা করতে। আমাদের কি দায়িত্ব নেওয়ার, যত্ন নেওয়ার? খালেদা নরম হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। তানিশার হাত ধরে বললেন, আমার অনেক ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দিও। মা, আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিয়েন না। এমন অনেক মানুষই আছে যারা গর্ভধারণকে অনেক সহজ সাবলীলভাবে দেখে, ভাবে এটা খুবই সাধারণ, নিত্যদিনের মতোই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থে গর্ভাবস্থায় মেয়েদের নানান সমস্যা দেখা দেয়, হরমোনাল চেঞ্জ হয় প্রচুর। তাই পরিবারের সদস্যদের, বিশেষ করে স্বামীর উচিত সর্বাবস্থায় তার স্ত্রীর পাশে থাকা।